উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সবাইকে স্বাগতম। আমি রাজু দাস। তো আজকে আইসিটি বইয়ের আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে চ্যাপ্টার 4, ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো অধ্যায়ের শুরুতে আমাদের কিছু বিষয় ক্লিয়ার করা দরকার। তো প্রথমে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে ডাব্লিউ বা W3, আর যেটাকে আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে। তো মূলত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব জিনিসটা কি এটা আমাদের আজকে জানতে হবে। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে মূলত এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে ইন্টারনেটে একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে চলে যাই, লিঙ্কে ক্লিক করলে চলে যায়, তাহলে এই যে চলে যাওয়ার মধ্যবর্তী স্থানে যে প্রক্রিয়াটা কাজ করে সেই প্রক্রিয়াটাই মূলত হচ্ছে ডাব্লিউ। সংখ্যাটা যদি দেখে এরকম সংখ্যাটা, যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো পৃথিবীর বিভিন্ন দেশে সার্ভারে রাখা পরস্পরের সংযোগযোগ্য ওয়েব পেজ, যা ইন্টারনেটের মাধ্যমে ওয়েব ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করে আমরা দেখতে পারি। তো মূলত বিষয়টা এরকম যে আমরা যে ইন্টারনেটের বিভিন্ন ডকুমেন্ট যদি আগে দেখা হতো, এরকম একটা ডকুমেন্ট দেখার পর পরবর্তী ডকুমেন্ট দেখার জন্য আগে ডকুমেন্টটাকে ক্লোজ করতে হয়। পরবর্তী ডকুমেন্টটা দেখার পর যদি আমি পরবর্তী আর কোনো ডকুমেন্ট দেখতে চাই, তাহলে দ্বিতীয় নাম্বার ডকুমেন্টটা আবার ক্লোজ করে আবার তৃতীয়টা ওপেন করতে হয়। সেজন্য এই যে টিম বার্নার লি নামক একজন বিজ্ঞানী 1991 সালে তিনি বললেন যে যদি আমরা ডকুমেন্টগুলোর মধ্যে যদি পারস্পরিক একটা সম্পর্ক স্থাপন করতে পারি, অর্থাৎ যে সম্পর্কটাকে পরবর্তীতে বলা হয় ইউআরএল বেসড রিলেশন বা ইউআরএল বেসড সম্পর্ক, অর্থাৎ যে একটা ডকুমেন্টের সাথে আরেকটা ডকুমেন্টের যদি ইউআরএল বেস কোনো সম্পর্ক স্থাপন করা যায়, তাহলে আমরা একটা ডকুমেন্ট ক্লোজ না করে ওই ডকুমেন্টটা থেকে দ্বিতীয় কোনো ডকুমেন্টে সরাসরি চলে যেতে পারবো। তো এই ধারণাটাকে পরবর্তীতে তিনি নাম দেন ডাব্লিউ নামে, বা যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে, অর্থাৎ পরস্পরের সাথে সংযোগযোগ্য যে ডকুমেন্টগুলা বা ওয়েব পেজগুলা অথবা ওয়েব কন্টেন্টগুলা প্রদর্শনের জন্য যে প্রক্রিয়াটা কাজ করে সেই প্রক্রিয়াটাই হচ্ছে ডাব্লিউ। এবং এই প্রক্রিয়াটির ধারণা দেন 1991 সালে টিম বার্নার লি নামক একজন কম্পিউটার সায়েন্টিস্ট। ওই টিম বার্নার লি কাজ করতেন সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত সান নামক একটা ল্যাবরেটরিতে, যে ল্যাবরেটরি প্রতিষ্ঠিত হয় 1954 সালে। আর এটার যে সান মানে যে দ্য ইউরোপিয়ান সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ নামক এটা একটা যে ল্যাবরেটরি, যে ল্যাবরেটরিতে টিম বার্নার লি কাজ করত, এবং তিনি এই ডাব্লিউ ধারণাটা দেন 1991 সালে। উল্লেখ্য যে এই যে টিম বার্নার লির যে পিতাও কিন্তু ওই সেম ল্যাবরেটরিতে কি করতো, কাজ করতো। এই হচ্ছে আমাদের মোটামুটি ডাব্লিউ সম্পর্কে কিছু কথাবার্তা। দ্বিতীয় যে টপিকটা আমাদের জানতে হবে, ওয়েব ব্রাউজার। আমরা সবাই ব্রাউজার ব্যবহার করি, ব্রাউজার দেখছিও সবাই। তো দেখা যাচ্ছে আমাদের যে ছবিতে কিছু ব্রাউজার জনপ্রিয় ব্রাউজারের ছবি দেখা যাচ্ছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ওই গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা মিনি, সাফারি, এই ব্রাউজারগুলো। তো মূলত ব্রাউজার কি করে? ব্রাউজার আমরা যদি ইন্টারনেটের কোনো ডকুমেন্ট দেখতে চাই, যেমন আমরা যদি কোনো যে একটা যে গান ভিডিও গান দেখতে চাই, আমাদের একটা মিডিয়া প্লেয়ারের প্রয়োজন হয়, যে মিডিয়া প্লেয়ার আমাদেরকে ভিডিও গানটা আমাদের সামনে উপস্থাপন করে। ঠিক তদ্রূপ ইন্টারনেটের ডকুমেন্টগুলোকে যদি আমরা দেখতে চাই কোনো একটা যন্ত্রের মাধ্যমে, তাহলে প্রত্যেকটা ডিভাইসের মধ্যে একটা সফটওয়্যার প্রয়োজন, যে সফটওয়্যারটা আমাকে ইন্টারনেটের কন্টেন্টগুলোকে প্রদর্শন করবে। তো মূলত ওয়েব ব্রাউজার হচ্ছে এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা কি করে ওয়েব পেজগুলোকে আমাদের সামনে প্রদর্শন করে থাকে, অর্থাৎ যে ইন্টারনেটের যে তথ্যগুলো আছে সেগুলোকে আমাদের সামনে প্রদর্শনের জন্য যে সফটওয়্যারটা কাজ করে, মূলত সেই সফটওয়্যারটাকে বলা হচ্ছে ওয়েব ব্রাউজার। এরপর যে আমরা যে ব্রাউজারগুলোর যে নাম বললাম সেগুলো আমরা দেখতে পাচ্ছি মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার, যারপর অ্যাপেলের সাফারি, অপেরা, এই ব্রাউজারগুলো। এর পরবর্তী আমাদের যে বিষয়টি জানবো সেটা হচ্ছে ওয়েব সার্ভার জিনিসটা কি। তো আমরা জানি যে অনেকের নাম শুনছি সার্ভার জিনিসটা কি। তো সার্ভার হচ্ছে একটা কম্পিউটার। আবার এখানে উল্লেখ যে যে সব সার্ভারই কম্পিউটার, কিন্তু সকল কম্পিউটার সার্ভার নয়। কীরকম বিষয়টা? অর্থাৎ সার্ভার হইতে গেলে একটা কম্পিউটারকে অবশ্যই সর্বাক্ষণিক ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হবে। বিশ্বের যে কোনো প্রান্ত হতে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি এই সার্ভার থেকে যে কোনো ডাটা অ্যাক্সেস করতে পারবে যে কোনো মুহূর্তে। এই ধরনের কম্পিউটার যদি হয় তখন সেটাকে আমরা কি সার্ভার বলতে পারবো। আমরা অনেক জায়গা থেকে দেখা যাচ্ছে যে এই যে অনেক সময় আমরা যে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি, যে বিভিন্ন সময়ে, কিন্তু দেখা যায় যে সব সময় আমরা কি ওয়েবের তথ্যগুলো পেয়ে থাকি। এমন হয় না যে কখনো যে আমি ফেসবুকে যে 12টার দিকে ঢুকতে যাচ্ছি, ফেসবুক বন্ধ, জোকার বাগ ঘুমাচ্ছে, ফেসবুক বন্ধ করে দিয়ে রাখলো না। অর্থাৎ তার যে ফেসবুক যে সার্ভারটা আছে, সার্ভারটা কি অলওয়েজ একটা কম্পিউটার যেটা অন থাকে, যার মধ্যে আমাদের যে ওয়েবসাইটগুলো কি থাকে, সংরক্ষিত থাকে, এবং আমরা ওই সার্ভার থেকে সার্বক্ষণিক যে কোনো মুহূর্তে যে কোনো তথ্য আমরা দেখতে পারি। অর্থাৎ আমরা যদি ওয়েবসাইট তৈরি করি অথবা কতগুলো ওয়েব পেজের মাধ্যমে একটা ওয়েব পেজ তৈরি করি, তাহলে সেগুলোকে বিশ্বের প্রত্যেকটা মানুষকে
যে কোনো মুহূর্তে প্রদর্শনের জন্য, যে কোনো সময়ে প্রদর্শনের জন্য সেই তথ্যগুলোকে আমরা কোনো একটা সার্ভার কম্পিউটারে সংরক্ষণ করতে হবে, এবং ওই সার্ভার কম্পিউটার থেকেই আমরা যে কোনো প্রান্ত হতে যে কোনো মুহূর্তে আমাদের কন্টেন্টগুলোকে আমরা দেখতে পারবো। তো সার্ভার একটা কম্পিউটার, যে কম্পিউটারে আমাদের অনেকগুলো তথ্য জমা থাকবে, এবং এই যে অন্যান্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ ওই সার্ভারে নির্দিষ্ট একটা ঠিকানার মাধ্যমে সার্ভার থেকে নির্দিষ্ট তথ্যগুলো খুঁজে বের করতে পারবে। তো সার্ভারটা হচ্ছে কি একটা বিশেষ ধরনের কম্পিউটার, অর্থাৎ ওয়েব সার্ভারের প্রাথমিক কাজ হলো যে ইন্টারনেটের সাথে যুক্ত কোনো ক্লায়েন্টের অনুরোধ এইচটিটিপি প্রোটোকল ব্যবহার করে অনুরোধকৃত ওয়েব সার্ভারে পেজটি ক্লায়েন্টের কম্পিউটারে প্রদর্শন করা। তো মূলত এটা হচ্ছে যে মনে করে আমরা এখানের মধ্যে যে কতগুলো যে ক্লায়েন্ট দেখতে পাচ্ছি, এক পাশে আরেক পাশে একটা সার্ভার দেখতে চাই, মধ্যবর্তী স্থানে ইন্টারনেট মানে হচ্ছে যে আমার ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যবর্তী একটা কানেকশন বলা যেতে পারে। এখন যদি কোনো ক্লায়েন্ট এই যে এখান থেকে যদি একটা রিকোয়েস্ট পাঠায়, তাহলে রিকোয়েস্টটা একটা প্রোটোকলের মাধ্যমে যায়, প্রোটোকলের নামটা হচ্ছে এইচটিটিপি। এই রিকোয়েস্টটা সে একজন ক্লায়েন্ট রিকোয়েস্ট করবে সার্ভারের কাছে, যদি সার্ভারের কাছে নির্দিষ্ট তথ্যটা থাকে তাহলে সার্ভার সেই নির্দিষ্ট তথ্যটা নির্দিষ্ট যেই ক্লায়েন্ট রিকোয়েস্ট করছে তার কাছে পাঠিয়ে দিবে। তো এই যে সার্ভার কাজ হচ্ছে কি সবসময় কিছু তথ্য যে সার্ভারে যে তথ্যগুলো সংরক্ষিত আছে তথ্যগুলো নিয়ে সব সময় হাজির আছে, এবং যে বিশ্বের যে কোনো প্রান্ত হতে যে কোনো ক্লায়েন্ট তার কাছ থেকে যে কোনো তথ্য যদি খুঁজে তাহলে যদি তার কাছে থাকে সেই সার্ভার থেকে সে তথ্যগুলো কী করবে, যে ক্লায়েন্টের কাছে প্রদর্শন করবে। তো সার্ভার মূলত একটা কম্পিউটার যেটা সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে যুক্ত থাকবে, এবং যে কোনো প্রান্ত হতে যে কোনো মানুষ এই কম্পিউটারটা থেকে তথ্য অ্যাক্সেস করতে পারবে। এবার আমরা চলেছি বইয়ের যে প্রথম যে টপিকটা হচ্ছে ওয়েব পেজ জিনিসটা কি। তো ওয়েব পেজ আমরা নাম শুনছি, ওয়েব পেজ, আবার অনেকে ওয়েবসাইট ওয়েব পেজ দুইটার মধ্যে একটু যে ডিফারেন্স আছে এটাও যে অনেকের মধ্যে কনফিউশন থেকে যায়। তো প্রথমে আমাদের আগের যে টপিকসগুলো ছিল, আমাদের ওয়েব পেজের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞার সাথে ওই টপিকসগুলো রিলেটেড। তো ওয়েব পেজ হচ্ছে এমন এক ধরনের ডকুমেন্ট যা আমরা ডাব্লিউ এবং ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারের উপযুক্ত, অর্থাৎ যে কোনো ধরনের ডকুমেন্ট যদি আমরা ডাব্লিউ এবং ইন্টারনেট ব্রাউজারের সাহায্যে প্রদর্শন করতে পারি তাহলে সেই ডকুমেন্টটাকে আমরা ওয়েব পেজ বলতে পারবো। অর্থাৎ ওয়েব পেজ হচ্ছে এমন এক ধরনের ডকুমেন্ট যে ডকুমেন্টটা আমরা ডাব্লিউ এবং ইন্টারনেট ব্রাউজারের সাহায্যে প্রদর্শন করতে পারি। আচ্ছা, আমরা একটা ওয়েব পেজের ছবি দেখি, যে ওয়েব পেজ দেখা যাচ্ছে অনেকগুলো গ্রাফিক্স ডিজাইন, অনেকগুলো ছবি আছে, যে অনেকগুলো কন্টেন্ট আছে। যে অর্থাৎ একটা ওয়েব পেজ হচ্ছে একটা ডকুমেন্ট, সেই ডকুমেন্টে অনেক কিছু থাকতে পারে। এই ডকুমেন্টের মধ্যে কিছু লেখা দেখতে পাচ্ছি, কিছু ছবি দেখতে পাচ্ছি, কিছু গ্রাফিক্স দেখতে পাচ্ছি। তো আমরা যদি ওয়েব পেজের বিষয়বস্তুটা জানতে চাই, অর্থাৎ একটা ওয়েব পেজে কি কি কন্টেন্টগুলা একটা ওয়েব পেজ ধারণ করতে পারে, তো বিষয়বস্তুগুলোর মধ্যে আমরা দেখি যে ওয়েব পেজে কি থাকতে পারে, টেক্সট বা লেখা থাকতে পারে, ছবি থাকতে পারে, গ্রাফিক্স থাকতে পারে, অ্যানিমেশন এবং বিভিন্ন ধরনের ডাটা ফাইল, অডিও, ভিডিও এবং অন্য কোনো পেজেরও লিঙ্ক থাকতে পারে। অর্থাৎ একটা ওয়েব পেজে অন্য পেজের লিঙ্ক থাকতে পারে, ছবি থাকতে পারে, টেক্সট থাকতে পারে, অডিও থাকতে পারে, গ্রাফিক্স, অ্যানিমেশন সব কিছু থাকতে পারে। তো ওয়েব পেজ হচ্ছে মূলত একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টটা ডাব্লিউ এবং ইন্টারনেট ব্রাউজারের সাহায্যে প্রদর্শনযোগ্য। আমাদের এরপরের টপিকস ওয়েবসাইট এবং ওয়েব পেজ দুইটা আলাদা বিষয়। তো সাইট মানে হচ্ছে একটা, আমরা জানি যে কাউকে যদি বলে যে দোস্ত তুমি বলে যে দোস্ত আমি তো সাইটে আসছি, তো সাইট মানে আমরা বুঝি যে কোনো একটা লোকেশন মানে একটা জায়গা যেখানের মধ্যে সে কাজ করতেছে এরকম কিছু বোঝায়। ঠিক এই যে সাইটটাও ঠিক তদ্রুপ মোটামুটি এরকম করে বলা যায় যে ওয়েবসাইটও তদ্রুপ একটা লোকেশন। এখন লোকেশনটা কিসের লোকেশন, আমরা কিছুক্ষণ আগে বলছি সার্ভার। তো আমরা ওয়েবসাইটের যে হচ্ছে ইন্টারনেটের সাথে যুক্ত আমাদের যে সার্ভার কম্পিউটারটা আছে, সেই সার্ভার কম্পিউটারে আমাদের যে আমরা যদি একটা অনেকগুলো ওয়েব পেজ তৈরি করলাম এবং ওয়েব পেজগুলোর মধ্যবর্তী কি আছে, কতগুলো ইউআরএল সম্পর্ক আছে। মনে করি আমাদের কাছে যে 4টা ওয়েব পেজ আছে, আমরা 4টা ওয়েব পেজ তৈরি করলাম এবং এই ওয়েব পেজগুলোর মধ্যবর্তী কতগুলো সম্পর্ক আছে, এবং এই 4টা ওয়েবসাইটকে এই চারটা ওয়েব পেজকে আমরা কি করলাম, কোনো একটা সার্ভার ভাড়া নিয়ে সার্ভারের নির্দিষ্ট একটা লোকেশনের মধ্যে কি করলাম, সংরক্ষণ করলাম। তখন এই যে উক্ত যে লোকেশনের মধ্যে আমাদের পরস্পরের সাথে সংযোগযোগ্য ওয়েব পেজগুলো সংরক্ষিত থাকবে, সেই লোকেশনটাকে আমরা বলবো ওয়েবসাইট। তাহলে মূলত ওয়েবসাইট হচ্ছে পরস্পরের সাথে সংযোগযোগ্য ওয়েব পেজগুলো সার্ভারের যে নির্দিষ্ট লোকেশনে সংরক্ষিত থাকে, ওই লোকেশনটাকে আমরা বলবো ওয়েবসাইট বলবো। আচ্ছা, এখন ওয়েবসাইটের প্রকারভেদে যদি আসি, আমরা ওয়েবসাইট মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট।
কোনটা স্ট্যাটিক এবং কোনটা ডাইনামিক ওয়েবসাইট, এটা আমাদের বুঝতে হবে। তো প্রথম হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট জিনিসটা কি, অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যে সকল ওয়েবসাইটের ওয়েব সার্ভিস চালু করার বা ওয়েব টেকনোলজি চালু করার পর যদি তার ডাটার মানটা পরিবর্তন করা না যায় তখন তাকে আমরা বলবো স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে কি, যে সকল ওয়েবসাইটের ওয়েব সার্ভিস চালু করার পর তার ডাটার মান পরিবর্তন করা যায় তাকে আমরা বলবো ডাইনামিক ওয়েবসাইট। যেমন আমরা বলতে পারি যে ফেসবুক একটা ডাইনামিক ওয়েবসাইট, কারণ তার ডাটা কি থাকে, ডাটা বলতে ওয়েব পেজের বিষয়বস্তুকে বোঝায়, যেমন যে ছবি, টেক্সট, এগুলো হচ্ছে সব কিছু ডাটা, ভিডিও, অডিও, এগুলো হচ্ছে সব কিছু ডাটা। ফেসবুক যখন তাদের যাত্রা শুরু করে 2004 সালের 4 ফেব্রুয়ারি, তো ফেসবুক তাদের ওয়েব সার্ভিস চালু করার পর গ্রাহকরা সেখানে অ্যাকাউন্ট করে ফেসবুকের সেবাটা গ্রহণ করতে লাগলো। এখন ফেসবুকের সেবাটা গ্রহণ করতে গিয়ে মানুষ অনবরত তাদের ডাটাগুলো পরিবর্তন করে। যেমন আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করি, আমাদের কোনো একটা স্ট্যাটাস বা পোস্টে যদি কোনো বানান ভুল থাকে সেটা ঠিক করি, তাহলে এই কাজগুলো ঠিক করা বানানটা তার মানে কি আমার যে ডাটাটা আছে সেটাকে পরিবর্তন করা, ছবিটা চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ আমার ডাটা পরিবর্তন করতেছি। অর্থাৎ যে সকল ওয়েবসাইটের ওয়েব সার্ভিস চালু করার পর তার ডাটার মান পরিবর্তন করা যায়, অথবা ওয়েব পেজের কন্টেন্টগুলো, অর্থাৎ যেমন আমরা ছবি, যে বিষয়বস্তু বললাম সেগুলো যদি পরিবর্তন করা যায় তখন ওই ওয়েবসাইটটাকে বলবো আমরা ডাইনামিক ওয়েবসাইট। অর্থাৎ ডাইনামিক ওয়েবসাইটের ওয়েব সার্ভিস চালু করার পর তার ডাটার মান পরিবর্তন করা যায়, কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটের ওয়েব সার্ভিস চালু করার পর সেই ডাটার মান পরিবর্তন করা যায় না। বিভিন্ন ইনফরমেশন টাইপের যে সাইটগুলো আছে, পার্সোনাল ওয়েবসাইট, এগুলো সচরাচর স্ট্যাটিক ওয়েবসাইট হয়ে থাকে। আর বিজনেস রিলেটেড যে বিভিন্ন স্কুল কলেজের ওয়েবসাইট, যেখানে সবসময় ওই যে অনলাইনে আবেদন করে সেখানে অনবরত ডাটা পরিবর্তনের প্রয়োজন হয়, সেই ওয়েবসাইটগুলো মূলত ডাইনামিক হয়। আর ডাইনামিক ওয়েবসাইটগুলো মূলত একটু দেখতে আকর্ষণীয় হয়, আর স্ট্যাটিক ওয়েবসাইটগুলো মোটামুটি দেখতে কোন রকম। স্ট্যাটিক ওয়েবসাইটগুলোতে মূলত যে শুধুমাত্র HTML দিয়ে একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়, কিন্তু ডাইনামিক ওয়েবসাইট শুধুমাত্র HTML ল্যাঙ্গুয়েজের সাহায্যে তৈরি করা যায় না। তো আমরা একটা ডাইনামিক ওয়েবসাইট, এই যে ফেসবুকের একটা পেজ দেখতেছি যেখানে অনেকগুলো ছবি আছে, আমরা চাইলে এই ছবিগুলোকে পরিবর্তন করতে পারি, আমরা চাইলে যে এখানের মধ্যে কোনো একটা স্ট্যাটাস দিয়ে সেটাকে পরিবর্তন করতে পারি, তখন অনবরত এই ফেসবুকের ডাটাগুলোকে পরিবর্তন করতে পারি। সুতরাং আমরা বলতে পারি ফেসবুক একটা ডাইনামিক ওয়েবসাইট। তো আপাতত আমাদের আলোচনা আজকে এতটুকু পর্যন্ত। দ্বিতীয় যে টিউটোরিয়ালটা সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।